ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। ভীষণ ঝড়ের ধাক্কায় ছাতিম গাছের ডালগুলো পুরো বাড়িটার ভাঙা কার্নিশের উপর আছাড় পড়ছে। ভাঙা জানলা দিয়ে আসা বজ্রপাতের আলোটুকুই এখন বিপিনবাবুর একমাত্র ভরসা। এছাড়া অন্ধকার ঘরটার মধ্যে তিনি কিছুই ঠাহর করতে পারছে না। গ্রামের নতুন মাস্টার বিপিন লাহিড়ী হাড়ে হাড়ে বুঝতে পারছে তিনি এক নিরেট অন্ধকূপে বন্দী হয়ে পড়েছেন। অনুশোচনায় মনটা ভারী হয়ে উঠল তার। মনে মনে ভাবলেন, ইস, কি মরতে যে মেয়েটার ডাকে সাড়া দিয়ে এই বাড়িতে ঢুকতে গেলাম। তাছাড়া এতক্ষণ হয়ে গেল মেয়েটার কোনো সাড়া শব্দ নেই কেন? সেই তো কখন চা করতে যাচ্ছি বলে বেরোলো। মোমবাতিটাও নিভে গেছে। দেশলাইটাও যে পকেট থেকে কোথায় পড়লো কে জানে। বন্যা, কোথায় গেলে তুমি? আরে আমার যে আর এখানে থাকা চলে না, বৃষ্টি বাড়ছে, পথে ঘাটে জল জমে যাবে যে এবার। আমাকে আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে তো। কোনো জবাব এলো না। তার বদলে ভেসে এলো একটা ক্ষীণ সুরেলা হাসির শব্দ। বিপিনবাবুর মনে এবারে সংশয় দেখা দিল। মেয়েটি কি তার সঙ্গে ঠাট্টা তামাশা করছে? অন্ধকার বাড়ির মধ্যে নিয়ে গিয়ে কি লুকোচুরি খেলছে? বন্যা কি তবে পাগল? শেষমেশ কি তিনি কোনো পাগলের খপ্পরে পড়লেন? মনের ভেতরে যখন প্রশ্নের ঝড় বইছে, ঠিক তখনই মনে হলো কেউ যেন একদম তার ঘাড়ের কাছে এসে দাঁড়িয়েছে। চমকে পিছনে ফিরলেন তিনি, কিন্তু লাভ হলো না। এই নিরেট অন্ধকারে যদি কেউ দাঁড়িয়েও থাকে, তাকে দেখতে পাওয়াটা অসম্ভব। আতঙ্কে বিপিনবাবুর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বন্যা, কিছুক্ষণ কোনো শব্দ হলো না। তারপর শোনা গেল একটা মেয়েলি ফ্যাঁস ফ্যাঁস কণ্ঠ। বলুন মাস্টার মশাই। বিপিনবাবুর গায়ের লোম খাড়া হয়ে গেল। তিনি আরো আতঙ্কিত হয়ে বললেন, আমাকে আমাকে যে বেরোতে হবে মা। অনেক রাত হলো তো। বাড়ি যাবেন? কিন্তু এখনো যে বৃষ্টি কমেনি মাস্টার মশাই। ও, আমি ভিজেই যাব। তুমি দয়া করে মোমবাতিটা জ্বালাও, আমি যে কিছু দেখতে পারছি না। নিচে লণ্ঠন তো জ্বলছে। আসুন আসুন আমার সঙ্গে। কোথায় যাব? বৈঠকে চা রেখে এসেছি, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। আসুন। বিপিনবাবু নিজের হাতে একটি নরম শীতল স্পর্শ অনুভব করলেন। সেই হাতটা তাকে টেনে নিয়ে চলল কোনো একদিকে। কিছু দূর যেতেই বিপিনবাবু টের পেলেন তার গায়ে বড় বড় জলের ফোঁটা পড়ছে। এই যে বৃষ্টির জল। এ কি বৃষ্টি? তবে কি তুমি আমায় বাড়ির বাইরে নিয়ে এলে? দাঁড়ান দাঁড়ান, এখনই সব দেখতে পাবে। এমন সময় একটা তীব্র বিদ্যুতের আলোয় চমকে উঠল। সেই আলোয় চারপাশটা দেখেই বিপিনবাবুর বুকের ভেতরটা আতঙ্কে পুরোপুরি হীন হয়ে গেল। তিনি এখন দাঁড়িয়ে আছেন ছাদের ওপরে, তাও আবার ভাঙা কার্নিশের একদম শেষ কিনারায়। আতঙ্কে শিউরে উঠলেন তিনি। বললেন, এখানে কেন নিয়ে এলে আমায়? কিন্তু বন্যা যে আশেপাশে কোথাও নেই। বিপিনবাবু ছাদের উপর একাই দাঁড়িয়ে আছেন। আচমকা তার পেছন থেকে ঝোড়ো হাওয়ার মতন সেই অপার্থিব কণ্ঠস্বর ফিসফিসিয়ে বলল, মাস্টার মশাই। বিপিনবাবু পিছন ফিরে দেখলেন কার্নিশের বাইরে শূন্য। বাতাসের মধ্যে ভেসে দাঁড়িয়ে আছে বন্যা। কিন্তু এ কোন বন্যাকে দেখছেন তিনি? তার রূপ দেখে বিপিনবাবুর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। বন্যা সে মিষ্টি মুখটার চামড়া খসে পড়েছে, আর তার তলা থেকে বেরিয়ে এসেছে কুচকুচে কালো ঝলসে যাওয়া মাংস। চোখের কোটর দুটো সম্পূর্ণ কয়লার মতো কালো। মাথার চুলগুলো উড়ে মুখের সামনে এসে পড়েছে। কান এঁটু করে একটা বীভৎস হাসি নিয়ে সে তাকিয়ে আছে বিপিনবাবুর দিকে। ও মাস্টার মশাই, আপনার যে আর বাড়ি ফেরা হবে না। আপনাকে যে এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই থেকে যেতে হবে।
বন্যার মুখের হাসিটা এক লহমায় বদলে গেল একটা নারকীয় অট্ট হাসিতে। দুটো কঙ্কালসের হাত বাড়িয়ে সে বিপিনবাবুর গলাটা শক্ত করে চেপে ধরে কার্নিস থেকে টেনে নিয়ে চলে এলো একেবারে শূন্যে। বিপিনবাবু বাঁচার জন্য ছটফট করতে লাগলেন, কিন্তু বন্যার ওই দুটো সরু হাতের বাঁধন থেকে লোহার শিকলের চেয়েও শক্ত হয়ে গেছে সেগুলো, তার গলায় গেঁথে গেছে ওগুলো। সময় শেষ হয়ে এসেছে মাস্টার মশাই, এবারে যে আপনাকে যেতেই হবে। বিপিনবাবুর গলা টিপে ধরে পৈশাচিক উল্লাসে বন্যা আরো খানিকটা ওপরে উঠে গেল। বিপিনবাবুর অসহায় শরীরটা শূন্যে তুলতে লাগলো। পরক্ষণেই বন্যা আচমকা ছেড়ে দিল তার গলা। বিপিনবাবুর শরীরটা পুতুলের মতো শূন্যে দুবার পাক খেয়ে সোজা গিয়ে আছড়ে পড়ল নিচের পাথুরে জমিতে। মাথাটা ফেটে গিয়ে গল গল করে রক্ত বেরিয়ে এলেও তার প্রাণবায়ু তখনও পুরোপুরি বের হয়নি। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে শুয়ে কাতরাচ্ছিলেন তিনি। ঠিক তখনই আবছা দৃষ্টিতে নিজের ঠিক সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন বন্যাকে। মেয়েটি হাসতে হাসতে বিপিনবাবুর ক্ষত বিক্ষত শরীরটার সামনে উবু হয়ে বসল। তারপর উপহাসের সুরে বলল, কি ব্যাপার, এখনো মরলেন না? আপনার তো দেখছি কই মাছের জাল। ঠিক আছে, চলুন, আপনার কাজটা আমি না হয় একটু সহজ করে দিই। বিপিনবাবুর পেটের কাছে পড়ে থাকা একটা মস্ত বড় পাথর নিজের দুই হাতে তুলে নিয়ে ফ্যাসফ্যাসে কণ্ঠে বন্যা বলল, চাইলে আমি আপনার ঘাটটা মোটকেও মারতে পারতাম মাস্টার মশাই, তবে পুরুষ মানুষ সহজে কিছু পেলে তার কদর টদর করে না, তাই মৃত্যুটা আপনাকে একটু কষ্টেই পেতে হবে। কথাটি বলেই বন্যা হাতের ভারী পাথরটা মাথার উপর উঁচিয়ে ধরে সজোরে একবার দুবার তিনবার আঘাত করে বিপিনবাবুর মাথাটা একেবারে থেতলে দিল। চারপাশে তখন ঝড়ের তোড়ের সাথে সাথে বেড়েছে বৃষ্টির ঝমঝম শব্দ। কিন্তু এই প্রকৃতির ভয়াবহ তাণ্ডবকে ছাপিয়ে গম গম করে উঠল বন্যার গা ছমছমে বিকট পৈশাচিক অট্ট হাসি। হ্যালো এভরিওয়ান, বঙ্গকথা ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনি শুনবেন অঙ্কিতা ঘোষের কলমে আরেকটা গ্রাম বাংলার ভয়ের গল্প, তেঁতুলবেড়িয়া গ্রামে এক রাত। গল্পের কথক তার বন্ধুর সাথে দেখা করার জন্য যায় তেঁতুলবেড়িয়া গ্রামে। দুর্যোগের কারণে তার গরুর গাড়ির চাকা কাদায় আটকে যায় এবং তারপরে তার সাথে ঘটে কিছু ভয়ানক ঘটনা। জানতে হলে শুনতে হবে আজকের এই গল্প। আজকে গল্প পাঠ এবং গল্পের সূত্রধার রয়েছি আমি, দিব্যেন্দু দাস। শুরু হচ্ছে অঙ্কিতা ঘোষের কলমে তেঁতুলবেড়িয়া গ্রামে এক রাত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা ক্লিক করে অল করে রাখবেন, যাতে নতুন গল্পগুলো আসলেই আপনি তা শুনতে পারেন। শুরু করছি আজকের গল্প। আচ্ছা ভাই, এখান থেকে মজুমদার বাড়ি আর কত দূর? রাস্তা শুকনো থাকলেই তাড়াতাড়ি পৌঁছে যেতাম বাবু, কিন্তু রাস্তা তো দেখছেন একেবারে জল কাদায় সপ সপ করছে। সাবধানে না চালালি যে কোনো সময় চাকা বসি যেতে পারে, আর এই কাঁচা রাস্তায় একবার চাকা বসি গেলি আর রক্ষা নাই। একটু আগেই বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাঘাটের অবস্থা বেশ শোচনীয়। চারদিকে খানাখন্দ আর তাতে জমে থাকা জলের ওপর দিয়ে এক প্রকার নাচতে নাচতে গরুর গাড়িটি এগিয়ে চলছে। রাস্তার দুই ধারে কোনো মানুষের চিহ্ন নেই। ঘুটঘুটে অন্ধকারে শুধু দু একটা নিশাচর পাখির ডাক পরিবেশটাকে আরো গা ছমছমে করে তুলেছে। প্রশান্ত এই তেঁতুলবেড়িয়া গ্রামে এসেছে তার কলেজের বন্ধু বিভাসের ডাকে, কিন্তু বিধিবান ট্রেন দেরি করার কারণে এখানে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেল। কথা ছিল বিভাস নিজেই স্টেশন থেকে প্রশান্তকে নিয়ে যাবে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে হয়তো সে ভেবেই নিয়েছে যে প্রশান্ত আজ আর আসবে না, তাই সে বাড়ি ফিরে গেছে। প্রশান্ত যদিও বিভাসের বাড়ির ঠিকানা জানে, তাই পৌঁছাতে কোনো সমস্যা হবে না। তবে আসল চিন্তা ছিল যাতায়াত নিয়ে। ভাগী স্টেশন থেকে বেরোতেই একটা গরুর গাড়ি দেখা পাওয়া গেল, না হলে এত রাতে প্রশান্ত যে কিভাবে বিভাসের বাড়ি পৌঁছাতো তা ঈশ্বরই জানেন। তা বাবু, আপনি কি মোড়ল বাবুর আত্মীয়?
আপনাকে আগে কখনো তো দেখিনি। না না, মোড়লের ছেলে বিভাস মজুমদার আমার বন্ধু। আমি ওর ডাকেই এখানে এসেছি। ও, আপনি বিভাস বাবুর বন্ধু? তাহলে তো গাড়োয়ানের কথা শেষ হওয়ার আগেই ঘটল একটা অঘটন। একটা তীব্র ঝাঁকুনি দিয়ে গরুর গাড়ির দুটো চাকা কাদা মাটিতে বসে গেল, আর পুরো গাড়িটা কাত হয়ে পড়ল। সর্বনাশ! যা ভয় পাচ্ছিলাম ঠিক তাই হলো বাবু। এই চাকা কাদার ভেতরে পুরো বসে গিয়েছে। একটা চাকা বদলেও হতো, দুটো চাকাই। কোথায়? কি হলো? এই যে দেখুন না কি কাণ্ডটা হলো। এই বলে গাড়োয়ান চাকার দিকে আঙুল দিয়ে দেখালো। চাকা ঠেলে তোলা যাবে না? সে বড় ঝক্কির কাজ বাবু, দুটো চাকা অত সহজে তোলা যাবে না। প্রশান্ত নিজের পাঞ্জাবির হাতা গুটিয়ে কবজির উপর তুলতে তুলতে বলল, চলোই না, দুজনে মিলে একবার চেষ্টা করে দেখতে দোষ কি? পারবেন বাবু? চাকা বড্ড ভারী কিন্তু। আহা, দেখাই যাক না। প্রশান্ত নিচু হয়ে কাদার মধ্যে বসে যাওয়া একটা চাকা শক্ত করে আঁকড়ে ধরল, আর গাড়োয়ান ধরল অন্য পাশের চাকাটা। এরপর দুজনে মিলে সর্বশক্তি দিয়ে গাড়িটা তোলার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু প্রায় মিনিট 10 ধরে চেষ্টা করার পরও কোনো লাভ হলো না। চাকা মাটি থেকে এক চুলও নড়ল না। এমন সময় বলদ দুটো অস্থির হয়ে ছটফট করতে করতে ডেকে উঠল। দেখেছেন বাবু, ঘর পোড়া গরু কেমন সিঁদুরে মেঘ দেখলেই ডরায়। মানে? একটু ওপরের দিকে চেয়ে দেখুন, পুরো আকাশটা কেমন লাল হয়ে উঠেছে, বৃষ্টি নামলো বলে। এরপর আরো কিছুক্ষণ চেষ্টা করার পর গাড়োয়ান বলল, এক কাজ করি, এখান থেকে কিছু দূরেই আমার এক বন্ধুর বাড়ি, আমি ঝটপট গিয়ে ওকে ডেকে নিয়ে আসি। ও মস্ত পালোয়ান লোক, ও এসে ঠিকই চাকা তুলি দেবে। আপনি এখানেই দাঁড়ান। দাঁড়ান মানে? এই ঘুটঘুটে অন্ধকারে আমি এখানে একা একা দাঁড়িয়ে থাকবো নাকি? চিন্তা করবেন না বাবু, আমি ঝড়ের মতো যাব, পালোয়ানকে সাথে নেবো আর চলিয়ে আসবো। প্রশান্তর উত্তরের অপেক্ষা না করে গাড়োয়ান হনহন করে এগিয়ে গেল, কিন্তু কিছু দূরে গিয়ে আবারও প্রশান্তর কাছে ফিরে এসে ফিসফিস করে বলল, বাবু, আপনি কিন্তু ভুলেও এখান থেকে নড়বেন না, একদম চুপটি করি এখানেই দাঁড়িয়ে থাকবেন। মানে? আমি আবার কোথায় যাব? আমি তো এখানে কিছুই চিনি না। আসলে এখান থেকে কিছুটা পথ এগোলেই একটা বাড়ি আছে, আমরা গ্রামের লোকেরা ওটাকে শ্মশান বাড়ি বলি। শ্মশান বাড়ি? হ্যাঁ বাবু, ওই জায়গাটায় বহু বছর আগে একটা শ্মশান ছিল, যা পরে আর ব্যবহার করা হতো না। কয়েক বছর আগে শহরের এক ধনী লোক সেই জায়গাটা কিনে নিয়ে একখানা বাড়ি বানায়। কি? শ্মশানের মাটিতে বাড়ি বানিয়েছে? তবে আর বলছি কি, লোকটার বয়স হয়েছিল, কিন্তু বিয়ে করেছিল একজন কম বয়সী সুন্দরী মেয়েকে। বয়সের এত ফারাক বলি মেয়েটা ওই বুড়ো স্বামীকে একদম দেখতে পারত না। লোকটাও সেটা জানতো, তাই বউকে নিয়ে এসেছিল এই গ্রামে। কিন্তু মানুষের স্বভাব কি আর সহজে বদলায়? ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। তাই মেয়েটি এখানে এসেও আর কি বলি, ওই ছেলে ধরা স্বভাব আর কি। কম বয়সী বা সমবয়সী ছেলে দেখলেই মেয়েটি ঢলে পড়তো তার গায়ে। জাত পাত উঁচু নিচু কিচ্ছু রেয়াত করতো না। বুড়ো লোকটা বউকে ধরে খুব মারত, কিন্তু মেয়েটির লজ্জা শরম ছিল না। একদিন বুড়োর ধৈর্যের বাঁধ ভেঙে গেল, রাগের মাথার বউকে গলা কেটে খুন করলো। তারপর নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো সেই বাড়িতে। সেই থেকেই বাড়িটা ফাঁকা পড়িয়ে আছে। বুঝলাম, কিন্তু এতে ভয় পাওয়ার মতো তো কিছু নেই। না না বাবু, এতদিন তো তেমন কিছু দেখা যায়নি, কিন্তু এই সেদিনের কথা। বলতে বলতেই গাড়োয়ানের গলা শুকিয়ে এলো। একবার ঢোক গিলে বলল, কয়েকদিন আগে গ্রামে এক নতুন মাস্টার আসে, বিপিন লাহিড়ী। তাকে একদিন ওই বাড়ির ঠিক সামনেই মরে পড়ি থাকতে দেখা গিয়েছে। কে বা কারা যেন পাথর দিয়ে ওনার মাথাটা একেবারে থেঁতলে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। গাড়োয়ানের কথাটা শুনে চমকে উঠল প্রশান্ত। ওই ঘটনার পর থেকেই ওই পথ দিয়ে আর কুকুর বিড়ালেও হাঁটে না, মানুষ তো কোন সাহার। তাই তো আপনাকে বলছি বাবু,
বলেও কিন্তু এখান থেকে নড়বেন না। আমি যাব আর আসবো। বলেই লোকটা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। নিমিষে এগিয়ে যেতে যেতে অন্ধকারে মিলিয়ে গেল। প্রশান্তর ভীষণ রাগ হলো লোকটার উপরে। এ কেমন অদ্ভুত মানুষ রে বাবা! একটা শহরে মানুষকে এরকম নির্জন রাস্তায় একা ফেলে যাওয়ার আগে কেউ এমন আজগুবি গল্প শোনায়? গাড়োয়ানে চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ প্রশান্ত সেই নির্জন স্থানে একাই দাঁড়িয়ে রইল। হঠাৎই গুড়গুড় শব্দে মেঘ ডেকে উঠল। বাতাসে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে ভাব তো ছিলই, এবার তার সাথে যুক্ত হলো দাপুটে ঝোড়ো হাওয়া। বাতাসের তাণ্ডবে চারপাশের গাছপালাগুলো তীব্র বেগে দুলতে শুরু করলো। অথচ এতটা সময় কেটে যাওয়ার পরেও গাড়োয়ান বা তার সেই পালোয়ান বন্ধুর দেখা নেই। এরই মাঝে ঝিরিঝিরি বৃষ্টি নামল। প্রশান্তর কাছে ছাতা নেই, তার উপর মাসখানেক আগেই সে ভীষণ জ্বর থেকে উঠেছে। এখন এই দুর্যোগে ভিজলে যে আবার শয্যাশয়ী হতে হবে তা বলাই বাহুল্য। বিরক্তি আর দুশ্চিন্তা নিয়ে প্রশান্ত চারপাশে চোখ বোলালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। এদিকে বজ্রপাতের ঠেলায় সে চোখে অন্ধকার দেখছে, আর ওদিকে বলদ দুটো কেমন যেন অদ্ভুতভাবে ছটফট করতে শুরু করেছে। পরিস্থিতি বেগতিক দেখে প্রশান্ত নিজেকেই নিজে বলল, এই অবস্থায় খোলা রাস্তায় দাঁড়িয়ে থাকা মানে নির্ঘাত বিপদ ডেকে আনা। বাজের ধাক্কায় গাছের একটা ডালও যদি মাথার উপর ভেঙে পড়ে তাহলে তো এখানেই মরে ভূত হয়ে যাব। তার চেয়ে বরং একটু এগিয়ে গিয়ে দেখি, কোথাও যদি একটা মাথা গোঁজার মতো জায়গা পাওয়া যায়। অসহায় বলদ দুটোকে এভাবে মাঝ রাস্তায় ফেলে রেখে এগোতে যেতে প্রশান্তর মনটা খচখচ করছিল। কিন্তু এই তাণ্ডবের মধ্যে ঠায় দাঁড়িয়ে থাকাটা যে বোকামি ছাড়া আর কিছুই নয় তা সে ভালোভাবেই বুঝতে পেরেছে। রাস্তায় জমে থাকা কাদা জলে ছপছপ শব্দ তুলে প্রশান্ত এগিয়ে চলল, কিন্তু চারপাশে নির্জন অন্ধকারে এমন একটা মাথা গোঁজার জায়গা চোখে পড়ল না যেখানে দাঁড়িয়ে এই বেয়ারা বৃষ্টির দাপট থেকে রেহাই পাওয়া সম্ভব। একসময় দূরে একটা বাড়ির অবয়ব প্রশান্ত নজরে পড়ল। ততক্ষণে বৃষ্টি আরও একটু বেড়েছে। সেই বাড়িটার দিকে ছুটে গেল প্রশান্ত, কিন্তু বাড়িটার কাছাকাছি আসতেই তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। বিদ্যুতের ঘন ঘন চমকে যা দেখল তাতে এটাকে কোনো বাসযোগ্য বাড়ি বলে মনে হলো না। এমন জরাজীর্ণ অবস্থা বাড়িটার যে দেখে মনে হচ্ছে এই ঝড়েই বোধহয় সেটা ভেঙে পড়বে। দোতলা বাড়িটার দেওয়ালের ইটগুলো কঙ্কালের মতো দাঁত বের করে দাঁড়িয়ে আছে। চাঁদ আর কার্নিশের খাঁজে খাঁজে গুজিয়ে উঠেছে বুনো গাছপালা। বাড়িটার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে কয়েকটা বিশাল বিশাল ছাতিম গাছ। ঝড়ের দাপটে সেই ছাতিম গাছের ডালগুলো ভাঙা পাঁচিল আর দেওয়ালে আছড়ে পড়ছে। বাড়িটার সামনের দিকে ছাউনি দেওয়া একটা চাতাল আছে দেখে প্রশান্ত সেখানে উঠে দাঁড়ালো। বৃষ্টির বেগ কমার কোনো লক্ষণ নেই, বরং তার দাপট আরও বেড়েই চলল। তার সঙ্গে যুক্ত হলো এলো পাতারি হাওয়া। ঠান্ডার চোটে প্রশান্ত দাঁতে দাঁত লেগে যাওয়ার জোগাড়। ঠকঠক করে কাঁপতে শুরু করলো সে। ছাউনিটার নিচে এসে দাঁড়িয়েও বিশেষ কোনো লাভ হলো না। দমকা হাওয়ায় বৃষ্টির ছাঁট এসে তাকে পুরো ভিজিয়ে দিল। একবার, দুবার, তিনবার পরপর কয়েকটা হাঁচি দিয়ে ফেলল প্রশান্ত। শরীরের ভেতরটা কেমন যেন রিড়ি করছে। খুব ভালো করেই বুঝতে পারছে এমন অবস্থা থাকলে আজ তার জ্বর আসবেই। এতক্ষণ প্রশান্ত খেয়াল করেনি যে তার পেছন দিকেই একটা কাঠের জানলা রয়েছে। আচমকা সেখানে একটা খুটখুট শব্দ হতেই সে চমকে পেছনে তাকালো। প্রশান্ত চোখের সামনে জানলার একটা পাল্লা নিঃশব্দে খুলে গেল। ঘরের ভেতরে ঘুটঘুট করছে অন্ধকার, তাই জানলাটা কে খুলল তা বোঝা গেল না। তবে চুরির হালকা রুন রুন শব্দে প্রশান্ত আঁচ করল ওপাশে নিশ্চয়ই কোনো মহিলা দাঁড়িয়ে আছে। এবারে সে নিরেট অন্ধকার ফুরে ভেসে এলো একটা মিহি কোমল মিষ্টি মেইলি গলা। আপনি কে? এখানে কি করছেন? প্রশান্ত প্রথমে ভ্যাবাচেকা খেয়ে চুপ করেছিল, তারপর বলল, আসলে এত বৃষ্টি পড়ছে তাই একটু। কথা শেষ করার আগেই দুবার হেঁচে ফেলল প্রশান্ত। মেয়েটি বলল, আপনার তো মনে হয় ঠান্ডা লেগে গেছে। দাঁড়ান দাঁড়ান, আমি দরজা খুলছি, আপনি ভেতরে আসুন, বসুন। এ বাবা, না না, আমি এখানেই ঠিক আছি।
আসলে আমার যাওয়ার কথা ছিল মোড়লের বাড়িতে। মাঝ রাস্তায় গরুর গাড়ির চাকা বসে গেল, গারোয়ান বেটা সেই যে লোক ধরে আনতে গেল আর ফিরল না। এর মধ্যেই বৃষ্টি শুরু হলো, তাই বাধ্য হই এখানে এসে আশ্রয় নিলাম। বৃষ্টি কমলেই আমি চলে যাব। সে কি, আপনি মোড়ল মশাইয়ের অতিথি? তাহলে তো আপনাকে বাইরে এভাবে দাঁড় করিয়ে রাখা যায় না। আসুন, ভিতরে আসুন। না 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 না, অযথা আপনাকে বিরক্ত করতে চাই না। ধুস, কি যে বলেন! আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না। ভিতরে আসুন। যে হারে বৃষ্টি নেমেছে, এ দুর্যোগে আপনি কোথাও যেতে পারবেন না। বৃষ্টিটা একটু কমলে নয় আপনার যাওয়ার সব ব্যবস্থা করে দেওয়া যাবে। আপনি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবেন না। তাড়াতাড়ি ভেতরে আসুন। প্রশান্ত আর ইতস্তত না করে সদর দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই প্রশান্ত ভেতরে প্রবেশ করতে গেল, কিন্তু তাকে থামতে হলো। ভেতরে ঘুটঘুট করছে অন্ধকার। মেয়েটি নিশ্চয়ই সামনে এসে দাঁড়িয়েছে, কারণ চুরির শব্দটা স্পষ্টভাবে শোনা যাচ্ছে। এত অন্ধকার! ভেতরে তো এলে আলো দেখতে পাবেন। সদরে যা হাওয়া, মোমবাতি নিয়ে এলেও তো নিভেই যাবে। আপনি ভয় পাবেন না। দিন, আপনার হাতটা দিন। থতমত খেয়ে প্রশান্ত অন্ধকারের দিকে তাকালো। একজন অচেনা মেয়ে তার হাত ধরতে চাইছে দেখে সে কিঞ্চিত কিন্তু কিন্তু করে অন্ধকারের দিকে হাত বাড়িয়ে দিল। মেয়েটির নরম হাত প্রশান্তর হাতকে স্পর্শ করা মাত্রই তার শরীরে শিহরণ খেলে গেল। প্রশান্ত চৌকাঠ পার করা মাত্রই দরজাটা একটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। গাঢ় অন্ধকারে প্রশান্ত নিজের হাতটুকুও দেখতে পাচ্ছিল না। কাঁপা কাঁপা গলায় বলল, বলছি, আপনি কোথায়? আর এখানে এত অন্ধকার কেন? চিন্তা করবেন না, আমি এখনই আলো নিয়ে আসছি। আপনি এখানে দাঁড়ান। মেয়েটি চুরির শব্দ একটু দূরে গিয়ে মিলিয়ে গেল। থমথমে পরিবেশের মধ্যে প্রশান্ত বেশ কিছুক্ষণ এক জায়গায় পাথরের মতো দাঁড়িয়ে রইল। খানিকটা সময় কেটে যাওয়ার পরও যখন কোনো আলোর দেখা মিলল না, তখন তার মনের ভেতরে চরম ভয়ের সৃষ্টি হলো। আতঙ্কে প্রশান্তের চোখের সামনে একটা আলোর বিন্দু জ্বলে উঠল। আগন্তুক একটা জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে তার দিকেই এগিয়ে আসছে। প্রশান্ত বিস্ময়ে বিস্ফারিত চোখ নিয়ে সেই এগিয়ে আসা মানুষটির দিকে তাকিয়ে রইল। এ যে অপরূপ সুন্দরী এক নারী, যার রূপের ছটায় গভীর রাতের অন্ধকারও ম্লান হয়ে আসে। এমন লাবণ্যময়ী আকর্ষক নারী প্রশান্ত তার জীবনে এর আগে কখনো দেখেনি। মেয়েটির শরীরী গঠন এতটাই নিখুঁত যে তার নিমিষে যে কোনো পুরুষের চিত্ত চঞ্চল করে তোলার জন্য যথেষ্ট। মুহূর্তের জন্য মেয়েটিকে দেখে প্রশান্তর হৃদস্পন্দন যেন থেমে গেল। নমস্কার, আমার নাম বন্যা। প্রশান্ত বেশ কিছুক্ষণ হাঁ করে মেয়েটির দিকে তাকিয়েছিল। তারপর নিজেকে সামলে নিয়ে গলা ঝেড়ে বলল, আমি প্রশান্ত দাস। বেশ, আসুন, ওপরে গিয়ে বসতেই ছিল। ওপরে? আমার ঘর তো উপরেই। বলছি, বাড়িতে কেউ নেই? আছে তো, এই যে আমায় দেখছেন। আমি ছাড়া এখন আপনি আছেন, আর কেউ নেই। না মানে, কেউ নেই যখন আমি নিচেই থাকছি। বৃষ্টি ধরে এলেই বেরিয়ে পড়ব। বন্যা আরো একটু কাছে এসে প্রশান্তর হাত ধরে বলল, আপনাকে দেখছি না টেনে নিয়ে গেলে আপনি কোথাও যেতে চান না। ধুর মশাই, আসুন তো। প্রশান্ত বাধা দিতে পারল না। বন্যা তার হাত ধরে টেনে নিয়ে দোতলার সিঁড়ির দিকে নিয়ে গেল। তারপর এক পা করে উঠে তারা প্রবেশ করলো একটা ছোট্ট ঘরে। মোমবাতির আলোয় যতটুকু বোঝা গেল, ঘরটা খুবই ছোট। ঘরের একটা জানলা অর্ধেক ভাঙা। সেখান থেকে হাওয়া খুব বেশি না ঢুকলেও বিদ্যুতের ঝলকানি স্পষ্ট দেখা যাচ্ছে। ঘরটা একেবারে জড়চিহ্ন আর ধুলোয় ধূসরিত। ঘরের চারদিক থেকে ঝুলে আছে মাকড়সার জাল এবং ঝুল। এক কোণে পড়ে আছে একটা কাঠের ভাঙা চেয়ার, আর উল্টো দিকে রয়েছে একটা তক্তা। প্রশান্ত এমন দম বন্ধ করা পরিবেশ আশা করেনি। এমন একটা ঘরে বন্যা থাকে কি করে? বন্যা মোমবাতিটা ভাঙা চেয়ারের উপরে রেখে বলল, আপনি একটু বসুন, আমি চা নিয়ে আসছি।
বন্যা ঘর থেকে বেরিয়ে যেতে ঘরের ভাঙা জানলাটার দিকে এগিয়ে গেল প্রশান্ত। বাইরে মেঘের গর্জন সহ মুষলধারে বৃষ্টি পড়ছে। এমন সময় ঘরের ভেতরে ঠুক করে একটা শব্দ হলো। চমকে পিছনে ফিরতেই প্রশান্ত যে দৃশ্য দেখল তা দেখারও কল্পনাও করেনি। সে দেখল হামাগুড়ি দিতে দিতে একটি মেয়ে ঘরে ঢুকছে। রাশি রাশি লম্বা চুল তার মুখের উপরে পড়ে আছে। এই দৃশ্য দেখে প্রশান্ত মৃদু আর্তনাদ করে উঠতেই মেয়েটি তীরের বেগে ঘরের কোণে থাকা একটা তক্তার তলায় ঢুকে পড়ল। তারপর সেখান থেকে ভেসে এলো মেয়েটির খিলখিলে হাসির শব্দ। প্রশান্তর বুকের ভেতরটা আতঙ্কে তোলপাড় করে উঠল। হাত পা হিম হয়ে অবশ হয়ে যাচ্ছিল। সে কি ভুল দেখল নাকি নাকি সত্যি কেউ? থরথর করে কাঁপতে কাঁপতে সে এগিয়ে গেল তক্তাটার দিকে। প্রশান্ত হাঁটু মুড়ে বসে জ্বলন্ত মোমবাতির হলদেটে আবছা আলোয় যা দেখল তা দেখা মাত্রই বুকের রক্ত জল হয়ে গেল। তক্তার নিচে শায়িত রয়েছে একটি মেয়ের লাশ। তার কাটা গলাটা বীভৎসভাবে হা হয়ে আছে। সে গভীর ক্ষতের ভেতর থেকে তখনও গল গল করে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। অস্বাভাবিক বড় বড় চোখের দৃষ্টি নিয়ে মেয়েটি তাকিয়ে আছে প্রশান্তর দিকে। তার মুখ জুড়ে ফুটে আছে বিভীষিকাময় যন্ত্রণার ছাপ। মেয়েটিকে চিনতে প্রশান্তর একটু সময় লাগলো না। মেয়েটি আর কেউ নয়, স্বয়ং বন্যা। যে মিষ্টি মুখটা একটু আগেও প্রশান্ত দেখে বিভোর হয়ে পড়েছিল, সেই মুখটা এখন মৃত্যুকালীন যন্ত্রণায় দুমড়ে মুচড়ে সম্পূর্ণ বেঁকে গেছে। এক ঝটকে ছিটকে পিছিয়ে গেল প্রশান্ত। এমন সময় চোখের এক পলকে বন্যার সেই যন্ত্রণাদগ্ধ নিথর মুখের অভিব্যক্তি হুট করে বদলে গেল। বন্যার মৃতদেহটা নিজের দাঁতগুলো বের করে চোখ সরু করে প্রশান্তর দিকে তাকিয়ে ফিক করে হেসে প্রশান্তর আত্মাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়ে আবার সেই যন্ত্রণাময় নির্জীব চেহারায় ফিরে গেল। আর সহ্য করতে পারল না প্রশান্ত। এক তীব্র আর্ত চিৎকার বেরিয়ে এলো তার ভেতর থেকে। পিছুতে পিছুতে একদম জানলার দিকে দেওয়ালটার দিকে পিঠ ঠেকে গেল তার। হাঁটু দুটো বুকের কাছে চেপে ধরে থরথর করে কাঁপতে লাগলো। উঠে দাঁড়িয়ে যে সেই ঘর থেকে ছুটে পালাবে সেই ক্ষমতাটুকু তার অবশিষ্ট রইল না প্রশান্তর। প্রশান্ত বাবু, দেখুন বৃষ্টি কিন্তু কমে গেছে, বাইরে যাবেন না। হালকা হাওয়ার মতো ভেসে এলো এই কণ্ঠস্বর খুব কাছ থেকে। কিন্তু সামনে তো তক্তার নিচে পড়ে থাকা সেই লাশটা ছাড়া আর কেউ নেই। তবে কি আওয়াজটা বাইরে থেকে আসছে? ও প্রশান্ত বাবু, দেখুন না, বৃষ্টি তো কমে গেছে। এবারে প্রশান্ত বুঝতে পারল শব্দটা আসছে তার মাথার ওপর দিক থেকে। শির দ্বারা বেয়ে হিম স্রোত নেমে গেল তার। ধীর গতিতে ভয়ে ভয়ে মাথাটা ওপরের দিকে তুলল, আর তারপরেই আঁতকে উঠল। দেওয়ালের ওপর দিকে সেই ভাঙা জানলাটা দিয়ে শরীরটা অর্ধে গলিয়ে দুহাতে ঝুলিয়ে দিয়ে হাসি হাসি মুখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যা। খিলখিল করে হেসে সে বলল, প্রশান্ত বাবু, ভয় পেয়েছেন বুঝি? প্রশান্ত ছিটকে সরে যেতে চাইল, কিন্তু তখনই তার চোখ গেল নিজের পায়ের দিকে। থরথর করে কেঁপে উঠল তার সারা শরীর। তক্তার নিচ থেকে বন্যার সেই গলা কাটা লাশটা বেরিয়ে এসেছে। এখন তার শরীরটা ধনুকের ভঙ্গিতে বীভৎসভাবে বেঁকে গেছে। অপলক দৃষ্টিতে সেও তাকিয়ে আছে প্রশান্তের দিকে। একই সাথে দুদিকে থেকে বন্যা দুটো বীভৎস রূপ নিয়ে প্রশান্ত শরীরের রক্ত আতঙ্কে জমিয়ে দিচ্ছে। সে নিজের সমস্ত শক্তি এক করে উঠে দাঁড়ালো। বন্যার এক চূড়া শরীর থেকে একে অপরের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠে একই সঙ্গে বলল, ও প্রশান্ত বাবু, ভয় পেলেন? প্রশান্ত প্রাণপণে দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে আসতে আর এক দফা চমকে গেল। সামনে সিঁড়ি দিয়ে লণ্ঠন হাতে নিয়ে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে ওপরের দিকে উঠে আসছে বন্যা। তার রূপ একেবারে স্বাভাবিক। প্রশান্তের সঙ্গে চোখাচোখি হতেই সে সহজভাবে হেসে বলল, আরে প্রশান্ত বাবু যে, আমি তো আপনাকেই ডাকতে যাচ্ছিলাম।
নিচের ঘরে চা তৈরি করে রেখেছি, আসুন। আপনি এখানে? কিন্তু কিন্তু ওই ঘরের ভেতর? ঘরের ভেতর? ঘরের ভেতর কি প্রশান্ত বাবু? আপনি মানে মানে তক্তার নিচে আপনার লাশ জানলা দিয়ে ঢুকছিলেন? প্রশান্তর এই অদ্ভুত কথা শুনে বন্যা তাড়াতাড়ি উঠে এসে বলল, কি সব বলছেন আপনি? দেখি, সরুন তো। বন্যা তাড়াতাড়ি ঘরে ঢুকে গেল। তারপর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে এসে বলল, ঘর তো ফাঁকা প্রশান্ত বাবু, আপনি কি দেখে ভয় পাচ্ছেন? প্রশান্ত নিজের চোখে দেখা সেই ভয়ানক কথা আর মুখে আনতে পারল না। তার মনে হলো হয়তো আলো আধারিতে এরকম থমথমে পরিবেশ থেকে সে হয়তো ভয়ঙ্কর কিছু কল্পনা করেছিল মাত্র। নিজেকে সামলে নিয়ে প্রশান্ত কোনো মতে বলল, আমি আমি আর এখানে থাকবো না। আমি এখনই বেরিয়ে যাব। যাবেন তো, কিন্তু বৃষ্টি তো এখনো কমেনি, একটু কমলেই না হয় চলে যাবেন। আসুন, নিচে বসে অন্তত একটা কাপ চা খেয়ে নিন। বন্যার চোখে একটা অদ্ভুত সম্মোহনী জাদু ছিল। প্রশান্ত যেন সেই জাদুর বশেই কোনো তর্ক করতে পারল না। একবার সেই ঘরটার দিকে তাকিয়ে নিস্তব্ধে বন্যার পেছনে পেছনে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বন্যা প্রশান্তকে নিয়ে এলো একটা ছোট্ট ঘরে। এটা হয়তো বৈঠকখানা। ঘরটি আয়তনে বেশ ছোট। ভেতরে আসবাব তেমন কিছু নেই, কেবল এক কোণে একটি পুরনো কাঠের টেবিল আর তার সামনে রাখা দুটো কাঠের চেয়ার, ব্যাস এইটুকুই। তবে এই ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন। ওপরের ঘরটার মতো নোংরা নয়। জানলা বন্ধ থাকলেও বাইরে ঝড় বৃষ্টি যে তাণ্ডব করছে সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। বন্যা একটা চেয়ার দেখিয়ে বলল, বসুন প্রশান্ত বাবু। প্রশান্ত ধীরে ধীরে চেয়ারে বসল। ছোট টেবিলের উপরে আগে থেকে সাজানো রয়েছে চা তৈরির সরঞ্জাম। বন্যা লণ্ঠনটা রেখে কাপে চা ঢেলে ঢেলে প্রশান্তর দিকে এগিয়ে দিল। প্রশান্ত কাপটা নিয়ে বলল, আপনি আপনি খাবেন না? না না, আমি চা খাই না। আপনি কি এই বাড়িতে একাই থাকেন? হ্যাঁ, আপাতত একাই থাকি। আর আপনার পরিবার? আমার পরিবার তো শহরে থাকে, আমি এখানে বিয়ের পর। ও, আপনার বিয়ে হয়ে গেছে? আপনার স্বামী কোথায় থাকেন তাহলে? ওর কথা আর জিজ্ঞেস করবেন না, সারাটা জীবন আমাকে জ্বালিয়ে খেয়েছে। এখনো মাঝে মাঝে যখন এসে পড়ে ভীষণ জ্বালিয়ে মারে। মাঝে মাঝে আসেন মানে? উনি কি দূরে কোথাও কাজ করেন? কাজ করে না ছাই, সারা জীবন তো বাপের টাকায় কেবল ফুটানি করে গেল। আমাকে বিয়ে করেছিল জোর করে। আমার বাপটা গরিব ছিল, অমাত করতে না পেরে ওই বুড়ো লোকটার হাতেই বিয়ের পর থেকেই লোকটা আমাকে শেকলে বেঁধে রাখতে শুরু করলো। আমায় দেখতে শুনতে ভালো, ছেলেরা আমার দিকে তাকায়, আমার সাথে কথা বলতে চায়, আর তাতেই ওই বুড়োর গায়ে ফোসকা পড়ে। তাই তো আমাকে এই গ্রামে তুললো। কখনো শুনেছেন কেউ শ্মশানের জমিতে বসত বাড়ি বানায়? আমার স্বামী শ্মশানের জমি কিনেই বাড়িটা তৈরি করেছে। কিন্তু এখানে এসেও তো শান্তি নেই, সারা দিন কেবল আমাকে পাহারা দিতে দিতেই তার দিন যেত। আপনি বলুন প্রশান্তবাবু, আমার বয়স আর কতই বা হবে? এমন একজন বুড়ো লোকের সঙ্গে সংসার করতে আমার ভালো লাগে? কারো সাথে দুটো হেসে কথা বললেও বুড়ো আমাকে ধরে পেটায়। আমারও শেষের দিকে জেদ চেপে গিয়েছিল। বুড়ো আমাকে যত চেপে রাখতে চাইতো, পুরুষদের প্রতি আমার আকর্ষণ ততই যেত বেড়ে। কথাগুলো শুনতে শুনতে প্রশান্তর মনে হলো এই হুবহু একই কাহিনী সে যেন অন্য কোথাও শুনেছে, কিন্তু কোথায়? প্রশান্ত নিজের অজান্তেই মাথা নিচু করে চায়ের কাপে একটা বড় চুমুক দিল, আর সাথে সাথেই মুখ থেকে তরলটা ছিটকে বেরিয়ে এলো। কি বিশ্রী নোনতা স্বাদ! চাই কেউ এত নুন দেয় নাকি? চায়ের কাপটা টেবিলে নামিয়ে রাখতে গিয়ে লণ্ঠনের আলোয় প্রশান্ত দেখল চায়ের কাপে চা নেই, তার জায়গায় রয়েছে টকটকে লাল রক্ত। এসব কি? প্রশান্ত আতঙ্কে চিৎকার করে উঠে সামনে তাকালো। দেখল বন্যার চেয়ার ছেড়ে উঠে একটু দূরে দাঁড়িয়ে আছে, আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ঠিক সেই মুহূর্তেই প্রশান্তর মনে পড়ে গেল গারোয়ানের কথাগুলো। গারোয়ান কি তবে এই বাড়িটার কথাই বলেছিল তাকে? এটাই কি সেই শ্মশান বাড়ি? প্রশান্ত আতঙ্কে শিউরে উঠল। গারোয়ান বলেছিল
এই বাড়ির বুড়ো মালিক নিজের কম বয়সী বউকে এই বাড়িতেই খুন করেছিল, আর তারপর নিজেও আত্মহত্যা করেছিল। সেই থেকে এই বাড়ি নাকি নির্জন আর ফাঁকাই পড়ে থাকে। তবে কি তার সামনে এখন যে নারী দাঁড়িয়ে আছে সে আসলে কোনো জীবিত মানুষই নয়? বন্যা যেন তার মনের কথা বুঝতে পেরে হাসি মুখে 2 হাত জোর করে বলল, শ্মশান বাড়িতে আপনাকে স্বাগত জানাই প্রশান্ত বাবু। এই বাড়িতে একবার যখন ঢুকেছেন আর তো আপনাকে বেরোতে দেব না। বন্যার ভয়ঙ্কর রূপ দেখে ঠকঠক করে কাঁপতে লাগলো প্রশান্ত। ঠিক তখনই ঘরের অন্ধকার কোণাগুলি থেকে কিলবিল করে বেরিয়ে আসতে লাগলো বন্যার একাধিক বিভীষিকাময় রূপ। সেই প্রতিটি রূপই উন্মত্তের মতো খিলখিল করে হাসতে হাসতে চারিদিক থেকে ঘিরে ধরতে লাগলো প্রশান্তকে। মাঝখানে দাঁড়িয়ে থাকা বন্যা কেবল হাসি থামিয়ে বলল, এই শ্মশান বাড়ি থেকে কোনো পুরুষ মানুষ আর বেঁচে ফিরতে পারে না। আমি যখন বেঁচে ছিলাম তখন আমার সাথে দুটো কথা বলার জন্য পুরুষগুলো হেদিয়ে মরেছে। আর আজ আমি মরে গেছি বলে কেউ কাছে ঘেঁষতে চায় না। হ্যাঁ, শুধু আমি মরে গেছি তাই আমার রূপ, আমার যৌবন সবকিছুরই দাম ফুরিয়েছে বুঝি। সে ধীর পায়ে প্রশান্ত দিকে এগোতে শুরু করলো। প্রশান্ত ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে সদর দরজার সামনে এসে হাজির হলো। টানাটানি করে দরজা খুলতে গেল, কিন্তু দরজা খুলল না। বাঁচাও, বাঁচাও, কেউ আছো বাইরে? দয়া করে বাঁচাও আমাকে। কেউ সাড়া দিল না, দরজাও খুলল না। পিছন ফিরে তাকাতেই প্রশান্ত চোখ ঠিকরে বেরিয়ে এলো। বন্যা শূন্যে ভেসে ঠিক তার পেছন থেকে এসে দাঁড়িয়েছে। তার দীর্ঘ কালো চুল উড়ছে, মুখের চামড়া খসে খসে পড়ছে, চোখের কোটর দুটো কালো হয়ে গেছে। লোকে প্রায় বলে মানুষ নাকি চরম ভয় পেলেই গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে, কিন্তু সেটা সত্যি নয়। মানুষ কেবল তখনই চিৎকার করে যখন সে জানে আশেপাশে তার ডাক শোনার মতো কেউ রয়েছে। বাঁচার সামান্য আশাটুকু বুকে থাকলেও মানুষ চিৎকার করে, কিন্তু প্রশান্ত এখন তার চোখের সামনে মূর্তিমান মৃত্যুকে দেখতে পাচ্ছে। এই পরিত্যক্ত নরককুণ্ডে তাকে বাঁচানোর মতো কেউ আসবে না, সেটা সে বুঝে গেছে। তাই চিৎকার করা বৃথা মনে করে সে কেবল বিস্ফারিত চোখে তাকিয়ে রইল ভাসমান বন্যার দিকে। বন্যা এবারে নিজের গলার খসে পড়া চামড়ার একটা অংশ ধরে ধীরে ধীরে টান দিল। শুকনো চামড়া ছাড়ানোর চরচর শব্দ শুনে গা গুলি উঠল প্রশান্তর। চামড়ার নিচে দেখা গেল বন্যার কালচে পচা মাংস। নিজের মুখের পুরো ছালটা ছাড়িয়ে ফেলতেই বন্যার এই আরও কদাকার হয়ে উঠল। সে শূন্যে ভাসতে ভাসতে একদম প্রশান্তর মুখের সামনে নেমে এসে শীষ দেওয়ার মতো সুরে খ্যানখ্যানি গলায় বলল, সবই তো আসলে চামড়ার খেল। শরীরের ওপরের এই ছালটা সরে গেলে আপনার কিংবা সকলের রূপে কিন্তু এক। কি বিশ্বাস হচ্ছে না তাই না? দেখবেন নাকি? বন্যা নিজের সরু সরু আঙুলগুলো বাড়িয়ে প্রশান্তর গলাটা শক্ত করে চেপে ধরল। ধারালো নখগুলো গেঁথে দিচ্ছিল প্রশান্তর গলার নরম মাংসের ভেতরে। তীব্র যন্ত্রণায় কাঁকিয়ে উঠল প্রশান্ত। সে মনে মনে জানে এবার তার সাথে কি ঘটতে চলেছে। বন্যা তার শরীরের চামড়া ঝিরে নেবে, কিন্তু ঠিক তখনই ঘটল আরও একটা অবিশ্বাস্য কাণ্ড। প্রশান্তর পেছনের সেই বন্ধ দরজাটা কেউ প্রচণ্ড আঘাত করল। দড়াম শব্দ করে দরজাটা ভেঙে পড়ল, আর তার ধাক্কায় প্রশান্ত ছিটকে গিয়ে সামনে মুখ থুবড়ে পড়ল। খোলা দরজা দিয়ে হু হু করে ঘরের ভিতরে ঢুকে পড়ল ঝোড়ো হাওয়া আর বৃষ্টির জলের ছাট। প্রশান্ত দেখল অন্ধকার ফুরে দরজা দিয়ে ভেতরে ঢুকল একটা দীর্ঘদেহী অবয়ব। প্রশান্ত এই লোকটিকে চেনে না, কিন্তু এও যে কোনো জীবিত মানুষ নয় সেটা বোঝাই যাচ্ছে। লোকটি বয়সে প্রবীণ, কিন্তু শরীরটা বিশাল। তার চোখ দুটো বন্যার মতোই কালো, তার মুখের চামড়াও একেবারে খসে পড়েছে। তাকে দেখা মাত্রই শূন্যে ভেসে থাকা বন্যা শিউরে উঠল। এ কি তুমি? আরে শয়তানি, আমি তোর স্বামী। শয়তান নষ্ট মেয়ে ছেলে,
মরে ভূত হয়েছিস, তাও পর পুরুষের প্রতি তো লোভ চাইনি না। আমারই বাড়িতে জোয়ান বেটা ছেলে ঢুকিয়ে ফুর্তি করছিস, বজ্জাত মেয়ে মানুষ একটা। সে উন্মত্তের মতো বন্যার দিকে তেড়ে যেতেই বন্যা শূন্যে ভেসে পালাতে গেল, কিন্তু লোকটা বাঘের মতো লাফিয়ে শূন্যে উঠে বন্যাকে শক্ত করে জাপটে ধরল। ছাড়, ছাড় আমায়, ছাড়। তোকে ছেড়ে দেব? তোর এই কুকীর্তির জন্যই তো আজও আমি মুক্তি হলো না। মরার পরেও এসে এসে তোকে পাহারা দিয়ে যেতে হচ্ছে। একটা কথা শুনে রাখ, তোর যতক্ষণ না মুক্তি হবে আমি মুক্তি নেব না। তোর উপর কড়া নজর রেখে বসে থাকবো, বুঝেছিস? আমার থেকে তোর রেহাই নেই। ছাড় আমায়, ছাড় বলছি, ছাড়। ছাড়বো তো, কিন্তু ছাড়ার আগে আরো একবার তোর গলাটা কাটবো। তারপর তোকে ছেড়ে ওই ছোকরাটাকে ধরবো। কত বড় সাহস, আমার বউয়ের ঘরে সে ঢুকেছে, হারামজাদা। বুড়োর বিষাক্ত চোখ দুটো ঘুরে গেল প্রশান্তর দিকে। তারপর সে বন্যাকে আঁকড়ে ধরে পুরো বাড়িতে দাপাদাপি শুরু করলো। ভাসমান দুটি প্রেতাত্মা পরস্পরের সাথে মরণপণ লড়াইয়ে মত্ত হয়ে উঠেছে দেখেই প্রশান্ত ভাঙা দরজা দিয়ে বাইরে লাফিয়ে পড়ল। তারপর একবার আছড়ে পড়ে দুবার হোঁচট খেয়ে বার তিনেক হড়কে মুখ থুবড়ে পড়ে পড়ি কি মরি হয়ে সামনের দিকে দৌড়াতে লাগলো, আর একবারও বাড়িটির দিকে ফিরে তাকালো না। দৌড়াতে দৌড়াতে সে আবারও এসে পৌঁছালো সেই গরুর গাড়িটার সামনে। সেখানে এখনো কোনো মানুষের পাত্তা নেই। কাদার ভিতরে চাকা বসে যাওয়ায় গাড়িটা মাঝ রাস্তাতে দাঁড়িয়ে আছে। প্রশান্তকে আসতে দেখে বলদ দুটো অদ্ভুতভাবে ডেকে উঠল। তখনও অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। প্রশান্ত বুকের ভেতরটা হাঁপড়ের মতো দ্রুত ওঠানামা করছে। চোখের সামনেটাও ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। প্রশান্ত দেখল দুটো আবছা ছায়ামূর্তি তার দিকে ছুটে আসছে। গাড়ির বলদ দুটো ছটফট করতে করতে আবারও অদ্ভুতভাবে ডেকে উঠল। প্রশান্ত আর মানসিক চাপ সহ্য করতে পারল না। শরীর ছেড়ে দিল তার, মাটিতে ঢলে পড়ল। জ্ঞান হারানোর আগের মুহূর্তে সে দেখতে পেল সেই ছায়ামূর্তি দুটো তার আরো কাছে এগিয়ে আসছে। পরদিন সকালে প্রশান্তর জ্ঞান ফিরল বিভাসের বাড়িতে। গরুর গাড়ির চালক জানিয়েছে কাল রাতে দুর্যোগের কারণে সে তার পালোয়ান বন্ধুকে সঙ্গে নিয়ে সময় মতো ফিরতে পারেনি। তবে তারা যখন শেষমেশ পৌঁছায় তখন নাকি প্রশান্তকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। তারপর সে আচমকা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। ডাক্তারবাবু এসে পরীক্ষা করেও জানালেন ততক্ষণ ধরে বৃষ্টিতে ভেজার জন্যই তার শরীর নাকি ছেড়ে দিয়েছিল। এমনিতেও মাসখানেক আগে সে এক ভীষণ জ্বর থেকে উঠেছে, তাই তার শরীরটা দুর্বল ছিল। সেই কারণে এই বিপত্তি। কিন্তু আসল সত্যটা প্রশান্ত ছাড়া আর কেউ জানে না। তবে সেই অলৌকিক আতঙ্কের কাহিনী সে কাউকে মুখ ফুটে বলতে পারল না। গভীর দুঃখ আর চরম ভয়ের কথা অন্যকে বলতে গেলে যন্ত্রণার ভার ও আতঙ্ক আরো দ্বিগুণ হয়ে ঘাড়ে চেপে বসবে। তাই প্রশান্ত আজ মৌনতাই বেছে নিল। তবে সে মনে মনে ধন্যবাদ জানালো সে বুড়ো লোকটার আত্মাকে। কাল রাতে সে যদি তার বউয়ের উপর নজরদারি করতে না আসতো, তবে এই বিপিন মাস্টারের মতোই হয়তো প্রশান্তকেও নিজের প্রাণটা হারাতে হতো। শুনছিলেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে গ্রাম বাংলার একটি হাড়হিম করা ভয়ের গল্প, তেঁতুলবেড়িয়া গ্রামে এক রাত। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটা জানাবেন কিন্তু আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর কিরকম টাইপের গল্প আপনি আমাদের থেকে শুনতে চান সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আজকে গল্প পাঠিয়েছিলাম আমি, দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল অভিক, অতনু, সৌরভ এবং খুশি। আজকে গল্পের সাউন্ডে আর রয়েছে হচ্ছে শুভ এবং পোস্টার ডিজাইনে চিত্রা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই শুনতে থাকবেন। এই পুরো গল্পটাকে আপনি শুনে 10-এর মধ্যে কত রেটিং দেবেন এবং কোথা থেকে আপনি আমাদের এই গল্পগুলোকে শুনছেন, কিরকম গল্প আপনি আমাদের থেকে আরো শুনতে চাইছেন, এরকম একটু সাজেশন পারলে আমাদের ইউটিউব কমেন্টে জানাবেন। আমি কমেন্টগুলো প্রত্যেকটা চেক করি, তাতে নতুন নতুন আপনাদের জন্য গল্প আনতে আমাদের সুবিধা হবেই আর কি। সেপ্টেম্বরে শিডিউল আমরা রেডি করছি, বেশ কিছু হারিম করা ভয়ের গল্প। তো অক্টোবর থেকে যেহেতু দুর্গাপুজো শুরু হচ্ছে, তো তার আগে ভাবছি একটু দুর্গাপুজো রিলেটেড কিছু কন্টেন্ট যদি আপনাদের জন্য আনা যায়।
তো ভালোই হবে। দেখা যাক কি কি হতে চলেছে। ততক্ষণের জন্য শুনতে থাকুন, সঙ্গে থাকুন বঙ্গকথা ইউটিউব চ্যানেলের সাথে। এই গল্পটাকে শেয়ার করুন, লাইক করুন। এইটুকু তো আপনি জানেন, আর তো আর আলাদা করে বলার কিছু নেই। আপনি চাইলে কিন্তু আমাকে এখন ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি যান, সেখানে গিয়ে আমাকে ফলো করে রাখুন যদি চান তো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই শুনতে থাকবেন বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে।